ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজ যে মুভি রেফারেন্সেশন আপনাদের সামনে নিয়ে এসেছি তার নাম গোলাম। মালায়ালম ভাষার এই ছবিটি একটি মার্ডার মিস্ট্রি মুভি। আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো সময় নষ্ট না করে শুরু করা যাক এই মুভির কাহিনী। মুভির শুরুতেই আমরা সন্দীপ নামের এক পুলিশ ইন্সপেক্টরকে দেখতে পাই, যে তার ফ্ল্যাটে এসে একটু রিল্যাক্স করছিল। তারপর সে তার এক কলিগকে ফোন করে বলে অনুপের খুব চোট লেগেছে, ওকে এখনই হাসপাতালে নিয়ে যাও। এরপর আমরা বিটেক নামের এক কোম্পানিকে দেখতে পাই। সকাল হলে এক এক করে সব এমপ্লয়ি অফিস আসতে থাকে। প্রায় 15-16 জন লোক এই অফিসে কাজ করত। এখনো পর্যন্ত ওদের বস না আসায় ওরা নিজেদের মধ্যে একটু হাসি মজাক করছিল। ওই সময় ওই অফিসের গার্ড অফিসের রিসেপশনিস্ট মীরাকে একটা বিল জমা দেয়, আর সে মীরাকে বলে বাইরে একটা জলের পাইপ খারাপ হয়ে গেছে, এই জন্য আমি সেটাকে চেঞ্জ করে একটা নতুন পাইপ লাগিয়েছি, এটা তারই বিল। কিছুক্ষণ পর অরবিন্দ নামের এক ফ্রিল্যান্সার অফিসের বসের সাথে দেখা করতে আসে, কিন্তু বস না আসায় সে বসের কেবিনের বাইরে বসে তার জন্য ওয়েট করছিল। আমরা ডোনা নামের এক মেয়েকে দেখতে পাই, যে একটার পরে একটা স্ন্যাক্স খেয়েই যাচ্ছিল। দেখে মনে হচ্ছিল সে আজ বাড়ি থেকে নাস্তা করে আসেনি। এইভাবে খেতে খেতে সে পুরো ডাস্টবিনটাই ভরে ফেলে। মীরা তার সিসিটিভি ফুটেজে দেখতে পায় তার বস আসছে। সে বাকি এমপ্লয়ীদের ইশারা করলে তারা যে যার সিটে বসে পড়ে আর নিজেদের কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পর বস অফিসে ঢোকে, আর এই কোম্পানির বসের নাম জন। জন অফিসের ভিতরে বিপিনের চেয়ারটা খালি দেখে। সে কেবিনে এসে মীরাকে জিজ্ঞেস করে যে বিপিন সবসময় দেরি করে কেন আসে, আর কি প্রবলেম। আর বাইরে যে লোকটা বসে আছে ওকে। মীরা তাকে বলে আমাদের একটা প্রজেক্টে কাজ করার জন্য একজন লোকের প্রয়োজন ছিল, আর এই জন্য আমরা অরবিন্দকে হায়ার করেছি। ও একজন ফ্রিল্যান্সার, আর বিপিন কাল রাতে একটু দেরি করেই বাড়ি গিয়েছিল, হয়তো এখনই এসে পড়বে। তো জন মীরাকে তার হেলথের ব্যাপারে জিজ্ঞেস করে যে মীরা তোমার শরীর এখন ভালো আছে তো? মীরা বলে হ্যাঁ স্যার, আমি এখন একদম ভালো আছি। কিছুক্ষণ পর আমরা বিপিনকে একটা সাইকেলে করে ওই অফিসে আসতে দেখি। এরপর মীরা অরবিন্দকে রাজীব নামের এক সিনিয়র এমপ্লয়ির কাছে নিয়ে যায়। সে অরবিন্দকে বলে বস আপনাকে অরবিন্দের সাথে ওই প্রজেক্টের ব্যাপারে ডিসকাস করতে বলেছে। কিছুক্ষণ পরে বস কনফারেন্স হলে চলে আসবে, এই জন্য ওরা তিনজন কনফারেন্স হলে চলে যায়। কিছুক্ষণ পর সিন্ধু নামের এক কাজের মাসি প্রত্যেক এমপ্লয়িকে চা দিয়ে যায়। এরপর সে একটা ভ্যাকিউম ক্লিনারের সাহায্যে পুরো অফিস পরিষ্কার করতে থাকে। অফিসের 3 এমপ্লয়ি চা আর সিগারেট খাওয়ার জন্য অফিসের বাইরে আসে। এদিকে জনের গায়ে কফি পড়ে গেলে সে তার জামা কাপড় পরিষ্কার করার জন্য ওয়াশরুমে যায়। তখনই রাজীবের কাছে কারো ফোন এলে রাজীব তাড়াতাড়ি জনের কেবিনের দিকে যায়, কিন্তু জন ওই সময় তার কেবিনে ছিল না। অন্যান্য এমপ্লয়িদের জিজ্ঞেস করলে রাজীব জানতে পারে বস কিছুক্ষণ আগে ওই ওয়াশরুমে গিয়েছে। রাজীব ওই ওয়াশরুমের বাইরে অনেকক্ষণ অপেক্ষা করে। অনেকটা সময় চলে গেলেও জন এখনো বের হচ্ছিল না। তো রাজীব বাইরে দরজার শব্দ করতে থাকে, কিন্তু ভিতর থেকে কেউ সাড়াই দিচ্ছিল না। এটা দেখে অন্যান্য এমপ্লয়িরাও ওই ওয়াশরুমের কাছে আসে। এক এমপ্লয়ি ওই ওয়াশরুমের একটা ডুপ্লিকেট চাবি নিয়ে আসে। ওরা ওই ওয়াশরুমের দরজা খুলে ভেতরে দেখে যে ভেতরে জনের লাশ পড়ে আছে, মানে জন ইতিমধ্যেই ওয়াশরুমের ভিতরে মারা গিয়েছে। এখন জন একজন বড় বিজনেসম্যান হওয়ায় সন্দীপের হায়ার অফিসার সন্দীপকে পার্সোনালি এই কেসের ইনভেস্টিগেশন করতে বলে। তো সন্দীপ কিছুক্ষণের মধ্যেই ওই ক্রাইম স্পটে চলে আসে, সাথে সাথে ফরেন্সিকের টিমও চলে আসে। ফরেন্সিকের লোকেরা সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে সন্দীপকে বলে লাশটা বেশ ঠান্ডাই আছে, মনে হয় 1-2 ঘন্টা আগেই জন মারা গেছে। আর এই ওয়াশরুমে ঢোকা বা বেরোবার এই একটাই দরজা, মনে হয় কোনোভাবে এই দরজাটা বাইরে থেকে লক হয়ে গেছিল, এই জন্য জন আর বাইরে বেরোতে পারেনি। আর জন হয়তো কোনোভাবে পা ফিসলে পড়ে গিয়েছিল। দেখে তো মনে হচ্ছে এটা একটা সিম্পলি অ্যাক্সিডেন্টের ঘটনা। বাকি পোস্টমর্টম রিপোর্ট এলে বাকিটাও ক্লিয়ার হয়ে যাবে। এরপর সন্দীপ পুরো অফিসটাকে ভালোভাবে চেক করে। এরপর সে সিসিটিভি ফুটেজ চেক করে। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছিল যে জনের উপর কফি পড়াতে সে ওয়াশরুমে চলে যায়। কনস্টেবল সন্দীপকে বলে স্যার এটা তো খুব পরিষ্কার কেস, জনের গায়ে কফি পড়াতে সে পরিষ্কার করতে ওয়াশরুমে যায়। ওয়াশরুমের দরজা কোনো কারণে লক হয়ে গেছিল। এখন জন যখন বাইরে যাওয়ার চেষ্টা করছিল তখন কোনোভাবে সে পা পিছলে পড়ে যায়। মাথায় জোরে আঘাত লাগার কারণে সে ওখানেই মারা যায়। সন্দীপ বলে না না, কেসটা তো সহজ নয়, বাথরুম এতটাও স্লিপারি ছিল না যে পা পিছলে পড়ে যাবে। সে অন্যান্য সিসিটিভি গুলোর ফুটেজ যায়, কিন্তু কোনো সিসিটিভি ফুটেজ থেকেই ওই ওয়াশরুম পরিষ্কার দেখা যাচ্ছিল না। একটা সিসিটিভি ফুটেজে সন্দীপ লক্ষ্য করে জন ওয়াশরুমে যাবার পর 3 জন মেয়ে খালি বোতল নিয়ে ওইদিকে যাচ্ছিল, হয়তো বোতলে জল ভরার জন্য। জনের ব্যাপারে ইনকোয়ারি করলে জানা যায় জনের মা বাবা কেউ বেঁচে নেই। জন 2বার বিয়ে করেছিল, কিন্তু কোনো বিয়েই টিকেনি, মানে 2বারই তার ডিভোর্স হয়ে গেছিল। জন একাই তার বাড়িতে থাকতো। জনের এক ভাই ছিল যে তখন
আমেরিকায় বাস করত। জনের এক বিজনেস পার্টনারও ছিল যার নাম গিবসন, যে বেসিক্যালি দুবাইতে বাস করত, আর সেখান থেকেই সে তার বিজনেসটা চালাতো। রাজীব সন্দীপকে বলে, স্যার আমি অলরেডি গিবসনকে ইনফর্ম করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই সে ইন্ডিয়াতে চলে আসবে। সন্দীপ সব এমপ্লয়িকে জিজ্ঞেস করে জন যখন ওয়াশরুম ঢোকে তারপর কি কেউ কোনো শব্দ শুনতে পায়নি। রাজীব বলে, আমি আর দুজন কনফারেন্স হলে ছিলাম, এরা তিনজন চা আর সিগারেট খাওয়ার জন্য বাইরে গিয়েছিল, বাকি স্টাফরা অফিসের ভিতরে ছিল, কিন্তু সিন্ধু ওই সময় ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে অফিসটা পরিষ্কার করছিল, এই জন্য হয়তো কোনো আওয়াজ আসেনি। আমি যখন কনফারেন্স হলে ছিলাম তখন গিবসন স্যার আমাকে ফোন করে জানায় যে জন কিছুতেই ফোন পিক আপ করছে না। এটা বলার জন্যই আমি জন স্যারের কাছে যাই, কিন্তু ওয়াশরুমের বাইরে অনেকক্ষণ অপেক্ষা করা সত্ত্বেও যখন জন স্যার বাইরে আসছে না তখন আমরা একটা ডুপ্লিকেট চাবি দিয়ে ওয়াশরুমের ভিতরে গিয়ে দেখি জন স্যার ভিতরে মরে পড়ে আছে। এরপর সন্দীপ ওই অফিসের গার্ড আর ওই সিন্ধুকেও জিজ্ঞাসাবাদ করে, আর সে সবার হাত ভালোভাবে চেক করতে থাকে। এটা দেখে ওই কনস্টেবল ভাবে, আরে এটা তো খুবই সিম্পল কেস, জন ওয়াশরুমে গিয়েছিল, সেখানে পা স্লিপ করে পড়ে গেছে, এর পিছনে স্যার এত সময় দিচ্ছে কেন? এই সময় পুলিশ ইনকোয়ারি করতে করতে পুলিশ নিনার ব্যাগ থেকে এক ঘুমের ওষুধের প্যাকেট পায়। সন্দীপ নিনাকে ডেকে জিজ্ঞেস করে যে এই ওষুধটা তোমার কাছে কেন, এর কি ডাক্তারি প্রেসক্রিপশন আছে? নিনা সন্দীপকে বলে, স্যার রাতে আমার ঠিকঠাক ঘুম আসে না, এই জন্য আমি এই ওষুধটা ব্যবহার করি। এই ওষুধের আমার কাছে কোনো ডাক্তারি প্রেসক্রিপশন তো নেই, কিন্তু আমি একটা মেডিকেল স্টোরে জিজ্ঞেস করেই এই ওষুধটা নিয়েছি। তো সন্দীপ ভাবে বিনা প্রেসক্রিপশনে ওই মেডিকেল স্টোর কি করে মিনাকে এই ওষুধটা দিয়েছে। তো সন্দীপ নিনার কাছ থেকে ওই মেডিকেল স্টোরের অ্যাড্রেসটা নিয়ে নেয়। এরপর সন্দীপ এক কনস্টেবলকে ওই মেডিকেল স্টোরের ইনকোয়ারি করতে বলে। এরপর সন্দীপ সাবাটি নামের এক এমপ্লয়িকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ করার সময় সে লক্ষ্য করে সাবাটির আঙুলে একটু কাটার দাগ আছে। এই ব্যাপারে সে যখন সাবাটিকে জিজ্ঞেস করে, সাবাটি তাকে উত্তর দেয় যে তার টেবিলে একটু ডিফেক্ট আছে, সেটাতেই হাত লেগে ওর হাতটা কেটে গেছে। এটা চেক করার জন্য সন্দীপ এক কনস্টেবলকে ওই টেবিলের কাছে পাঠায়। তো ওই কনস্টেবলও লক্ষ্য করে যে সাবাটি ঠিকই কথা বলছে, ওর টেবিলটা একটু ড্যামেজ হয়েছিল। এইভাবে জিজ্ঞাসাবাদ যখন চলছিল তখন ওই ফ্রিল্যান্সার ছেলে অরবিন্দ সে ওই অফিস থেকে পালাবার চেষ্টা করে, কিন্তু পুলিশ অনেক কষ্টে ওই অরবিন্দকে ধরেও ফেলে। তার ব্যাগ চেক করলে তার ব্যাগ থেকে ড্রাগস পাওয়া যায়। সন্দীপ তাকে হাত কড়া পরিয়ে ওখানেই তাকে জিজ্ঞাসাবাদ করে যে সে কেন পালাচ্ছিল। অরবিন্দ সন্দীপকে বলে, স্যার জনের মৃত্যুর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার ব্যাগে এই ড্রাগসটা ছিল, এজন্য আমি যাতে ধরা না পড়ে যাই এই ভয়ে আমি এখান থেকে পালাচ্ছিলাম। কিন্তু সন্দীপ ওর কোনো কথা শুনে না, আর ওকে হাত কড়া পরিয়ে ওখানেই বসিয়ে রাখে। কিছুক্ষণ পরেই ওখানে জনের পার্টনার গিবসন আসে। জনের মৃত্যুতে গিবসনও খুব দুঃখ প্রকাশ করে। সে সন্দীপকে বলে, আজই জনের একটু সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল, মানে একটা ছোট্ট ট্রিপে যাওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্য এত খারাপ যে আজই জনের মৃত্যু হয়ে গেল। এখন আমাদের বিজনেসে অনেক শত্রু তো থাকেই, পার্টিকুলার কারো উপর সেরকম কোনো সন্দেহ তো নাই। এরপর সন্দীপ বাইরে এসে সিগারেট খায়, তখন সে একটা গাড়িতে একটা ললিপপের স্কেচ দেখতে পায়, মানে কেউ স্কেচ করে করে ওই ললিপপের ছবিটা এঁকেছিল। এটা থেকে সন্দীপের একটা ঘটনা মনে পড়ে যায়। কিছুদিন আগে সে একটা কেসের ইনকোয়ারি করতে ডক্টর কুরিয়াকোসের কাছে দেখা করতে যায়। তো ওই বাড়িতে কাজ করা কাজের মাসির মেয়ে সন্দীপের গাড়িতে ঠিক একই রকম একটা স্ক্র্যাচ করেছিল। ঠিক তখনই সন্দীপকে ওই কনস্টেবল ফোন করে, আর সে বলে, স্যার আমরা ওই মেডিকেল স্টোরে গিয়ে ইনকোয়ারি করে জেনেছি যে ওরাই নিনাকে ওই ঘুমের ওষুধটা দিয়েছিল, কিন্তু আর ওরা মিনার কাছে ডাক্তারি প্রেসক্রিপশন দেখেই ওরা ওই ওষুধটা দিয়েছিল। আর যে ডাক্তারের প্রেসক্রিপশন নিনা এসে দিয়েছিল ওই ডাক্তারের নাম ডক্টর কুরিয়াকোস। এটা শুনে সন্দীপ খুব অবাক হয়ে যায় যে ডাক্তার যদি নিনাকে প্রেসক্রিপশন দিয়ে থাকে তাহলে নিনা তাকে মিথ্যে কথা কেন বলেছিল। সন্দীপ অফিসের ভিতরে এসে অরুণকে ওই স্ক্র্যাচের ব্যাপারে জিজ্ঞেস করে, মানে ওটা অ্যাকচুয়ালি অরুণের গাড়ি ছিল। অরুণ তাকে বলে, আরে স্যার ওটা তো আমার মেয়ে করেছে। কিন্তু সন্দীপ বুঝতে পারে যে অরুণ কিছু লুকাচ্ছে। অরুণ বা নিনা ডক্টর কুরিয়াকোসের ব্যাপারে এমন লুকোচ্ছে কেন। সন্দীপ এরপর সব এমপ্লয়ির মোবাইল চেক করলে একটা নম্বর সে কমন দেখতে পায়, সেটা হলো ডক্টর কুরিয়াকোস। এটা দেখে সন্দীপ খুব অবাক হয়ে যায়। সে ডক্টর কুরিয়াকোসের কাছে গিয়ে ভিটেক কোম্পানির ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি কি এই কোম্পানির ব্যাপারে কিছু জানেন? আপনার সাথে এই কোম্পানির কি কিছু লিঙ্ক আছে? ভিটেক কোম্পানির ব্যাপারে জানার পর ডক্টর কুরিয়াকোস একটু ঘাবড়ে গিয়ে বলে, না না, আমি এই কোম্পানির ব্যাপারে কিছুই জানি না, আমার সাথে ওদের কোনো লিঙ্ক নেই। সন্দীপ তাকে বলে, আমি বেশ ভালোভাবে বুঝতে পারছি আপনি ওই কোম্পানির সম্পর্কে কিছু তো জানেন, কিছু তো আমার কাছ থেকে লুকোচ্ছেন। সত্যটা বের করার আমার আছে অনেক রাস্তা আছে, আপনি কি চান? আপনি যদি নিজে থেকেই সত্যিটা বলে দেন তাহলে এই কেসের অনেক সাহায্য হবে। তখন গিয়ে ডাক্তার আসল ঘটনা সন্দীপকে বলে। কয়েক মাস আগে ভিটেক কোম্পানির রিসেপশনিস্ট
মীরা প্রেগনেন্ট হয়েছিল। আমার স্ত্রী ওর ট্রিটমেন্ট করছিল, কিন্তু হঠাৎ কি হলো, মীরার বাচ্চা মীরার পেটের মধ্যেই মারা যায়। এই ঘটনায় মীরা খুব ডিপ্রেশনে ভুগতে থাকে। হঠাৎ মীরার কি হলো সেটা জানার জন্য আমরা মীরার ব্লাড স্যাম্পল নিয়ে টেস্ট করতে থাকি, কিন্তু আশ্চর্যজনকভাবে ওর ব্লাড স্যাম্পলে একটা ফরেন ড্রাগস পাওয়া গেছে। কিছুদিন পর আবার দুজন লোক আমার ক্লিনিকে আসে, মানে এদের দুজনের আলাদা আলাদা হেলথ ইস্যু ছিল। এদের দুজনের ব্লাড টেস্ট করলেও আমি সেই একই ড্রাগস পাই, যে ড্রাগসটা মীরার ব্লাড স্যাম্পলে পাওয়া গেছিল। আমি জানতে পারি এরা দুজনেও বিটেক কোম্পানিরই এমপ্লয়ি ছিল। তখনই আমার মনে হয় ওই কোম্পানির ভিতরে কিছু না কিছু খারাপ কাজ চলছে। এই জন্য ওই কোম্পানির সব এমপ্লয়িকে আমার বাড়িতে ডাকি আর তাদের সবাইকে জিজ্ঞেস করি, আপনাদের কি কোনো হেলথ ইস্যু আছে? তখন আমি জানতে পারি যে সবার কিছু না কিছু হেলথ ইস্যু রয়েছে। মানে কারো ঠিকঠাক ঘুম হচ্ছিল না, তো কারো চুল ঝরে যাচ্ছিল, আবার কারো দৃষ্টিশক্তি ক্রমশ কমে যাচ্ছিল, আবার কেউ কানে কম শোনা শুরু করছিল। তখন আমি ওই এমপ্লয়ীদের ওই অফিস থেকে কিছু স্যাম্পল আনতে বলি, যেমন ওই অফিসে ব্যবহার করা জল, স্ন্যাক্স, কফি, এইসব আর কি। আর এইগুলো টেস্ট করে আমি তো অবাক হয়ে যাই। আসলে জনের একটা ফার্মা কোম্পানিও ছিল, আর ওই ফার্মাসিতে ওরা নানা রকম রোগের ওষুধ তৈরি করত। ওই ফার্মাসি একবার একটা অ্যান্টিডোট তৈরি করে, আর ওই অ্যান্টিডোটের পরীক্ষার জন্য জন ওই অ্যান্টিডোটকে জল, স্ন্যাক্স, কফি এইসবের মাধ্যমে ওদের এমপ্লয়ীদের দিতে থাকে। ওরা রেড ভাইরাস নামে একটা ভাইরাসের খোঁজ পেয়েছিল, আর জন ওই ভাইরাসই ওর এমপ্লয়ীদের নানাভাবে ওদের শরীরে ঢুকিয়েছিল। এমপ্লয়ীরা যখন অফিসে এন্ট্রি করতো তখন ওদের বায়োমেট্রিক দিতে হতো, তো জন ওই মেশিনে ছোট ছোট নিডলস লাগিয়ে দিয়েছিল, যাতে ওরা যখন বায়োমেট্রিক দেয় জন তা থেকে ওদের ব্লাড স্যাম্পলটা কালেক্ট করতে পারে, যাতে সে এদের শরীরে কি কি চেঞ্জ হচ্ছে সেটা মনিটর করতে পারে। আসলে এই রেড ভাইরাস তখনও পৃথিবীতে ছড়ায়নি, কিন্তু জনের কোম্পানি শুধু এই রেড ভাইরাসটা যে খোঁজ পেয়েছিল তা নয়, সাথে সাথে তারা এর অ্যান্টিডোটও তৈরি করে ফেলেছিল। জনের প্ল্যান ছিল তাড়াতাড়ি তারা এই রেড ভাইরাসটাকে সমাজের মধ্যে ছড়িয়ে দেবে, তারপর তার অ্যান্টিডোটের নাম করে পাবলিকের কাছ থেকে প্রচুর টাকা লুটবে। আর জন তার এমপ্লয়ীদের উপরই এর টেস্ট করা শুরু করে দেয়। আমি ঠিক করেছিলাম সব প্রমাণ একত্রিত করে আমি জনের পর্দা ফাঁস করে দেব, কিন্তু ওরা কোনোভাবে সেটা আভাস পেয়ে গেছিল। এই জন্য ওরা ওদের কোম্পানির সবকিছু আবার চেঞ্জ করে দিয়েছিল, মানে ওরা ওদের জল, কফি মেশিন, বায়োমেট্রিক সবকিছু চেঞ্জ করে দিয়েছিল। হতে পারে ওদের এক্সপেরিমেন্টটা সাকসেস হয়ে গেছিল। ওই সব এমপ্লয়ীদের ট্রিটমেন্ট আমি করছিলাম, এই জন্য ওদের ফোনে আমার নাম্বারটা রয়েছে। ওরা ঠিক করে নেয় ওরা ওদের বসের এগেনস্টে প্রতিশোধ নেবে। সন্দীপ ওকে বলে জন মারা গেছে। এরপর সে ওই কোম্পানিতে এসে সব এমপ্লয়ীদের যে যার ঘর চলে যেতে বলে। এরপর ফরেনসিকের ডাক্তার সন্দীপকে ফোন করে বলে ওই ওয়াশরুমে আর কারো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। জন ওই ওয়াশরুমে পা পিছলে পড়ে যায়, এই জন্য তার মাথা ফেটে যায়, কিন্তু এই জন্য জনের মৃত্যু হয়নি। আসলে জনের আগে থেকেই আস্থমা ছিল, আস্থমার অ্যাটাকের জন্যই ওর মৃত্যু হয়েছে। তখনই সন্দীপ লক্ষ্য করে একটা বড় আরশোলাকে অনেকগুলো ছোট ছোট পিঁপড়ে বয়ে নিয়ে যাচ্ছিল। তখনই সন্দীপের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায় যে সব এমপ্লয়ি প্ল্যান করেই জনকে মেরেছে, কিন্তু কি করে। এইভাবে সে কেসটা বারবার স্টাডি করতে থাকে। তখন সে মোটামুটি একটা আন্দাজ পেয়ে যায় যে কি করে সবাই মিলে প্ল্যান করে জনকে মেরেছে। তো ঘটনাটা মোটামুটি এইরকম ঘটেছিল। জনের কারণে অফিসের সমস্ত এমপ্লয়ি কোনো না কোনো অসুখে ভুগছিল, তো তারা ঠিক করে নেয় তারা জনের এগেনস্টে প্রতিশোধ নেবে। এজন্য পরের দিন থেকেই তারা জনকে ভালোভাবে মনিটর করতে থাকে, মানে জন কখন আসে, কখন যায়, কি করে, এইসব আর কি। তখন তারা জানতে পারে যে জনের আস্থমা ছিল। তখন সাপাটি সবাইকে এক জায়গায় ডেকে নিয়ে গিয়ে একটা মাস্ট প্ল্যান করে জনকে মারার জন্য। আমাদের অফিসে যদি একটু ফায়ার দুর্ঘটনা ঘটে, সঙ্গে সঙ্গে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে আর কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়ে ওই আগুনকে নিভিয়ে দেয়। এই হলো আমাদের অফিসের সেফটি। আর এই কার্বন ডাইঅক্সাইড আমাদের অফিসের পার্কিং লটে রয়েছে। কেউ যদি এই কার্বন ডাইঅক্সাইড নিঃশ্বাসের সাথে নিয়ে নেয় তবে তার মৃত্যু নিশ্চিত। আর পোস্টমর্টম রিপোর্টেও কোনো প্রমাণ থাকে না। আমাদের বস আস্থমার পেশেন্ট, সে যদি একটু কার্বন ডাইঅক্সাইড নিঃশ্বাসের সাথে নিয়ে নেয় তবে তার মৃত্যু নিশ্চিত। আমরা প্ল্যান মতো নিজেদের কাজটা করতে পারলেই আমরা আমাদের প্ল্যানে সাকসেসফুল হব, কিন্তু কেউ যদি একটু ভুল করে তাহলে আমরা ধরা পড়ে যেতে পারি। প্ল্যান মোতাবেক পরের দিন অফিসের গার্ড পুরোনো পাইপটাকে খুলে একটা জায়গায় রেখে দেয়, তার জায়গায় একটা নতুন পাইপ নিয়ে আসে। সাপাটি গাড়িটাকে ঠিক ওই কার্বন ডাইঅক্সাইডের বাক্সের বাইরেই পার্ক করে, যাতে সে ওই সামনের সিসিটিভিকে কভার করতে পারে। বিপিন সাইকেলে করে ওই দিন অফিসে একটু দেরি করে আসে। তারপর সে ফোনে কথা বলার বাহানায় ওই পুরোনো পাইপটাকে কার্বন ডাইঅক্সাইডের সিলিন্ডারের সাথে ওয়াশরুমের ভেন্টিলেশনের সঙ্গে যোগ করে দেয়। ওরা ওই প্ল্যানের ব্যাপারে সিনিয়র অফিসার রাজীবকে কিছুই বলেনি, কারণ রাজীব
রাজীব জনের খুবই বিশ্বস্ত ছিল, এই জন্য ওরা জেনে বুঝে রাজীবকে একটা মিটিং এ ব্যস্ত রেখে দেয়। এরপর ওই অফিসের কাজের মেয়ে সিন্ধু কফি মেশিনে কফি ভরার বাহানায় ওর নলের মধ্যে একটা পেপার লাগিয়ে দেয়, যাতে জন যখন ওই কফি মেশিনটা অন করে তখন কফি ছলকে এসে ওর জামায় লেগে যায়। এরপর নিনা তার বোতলে জল ভরার বাহানায় ওই ওয়াশরুমের কাছে গিয়ে ওর লকে একটা টিস্যু পেপার রেখে দেয়। যখন জন ওই ওয়াশরুমের ভিতরে যাবে তখন এরা বাইরে থেকে ওটা লক করে দেবে। এরপর 3 জন এমপ্লয়ি চা সিগারেট খাবার বাহানায় অফিসের বাইরে যায়। তখনই তাদের একজন গিয়ে ওই পুরোনো পাইপটাকে কার্বন ডাই অক্সাইডের সিলিন্ডারের সাথে যোগ করে দেয়। টোনা অফিসে বসে অনেক স্ন্যাক্স খাওয়া শুরু করে, আর স্ন্যাক্সের ওই প্যাকেটের কারণে ডাস্টবিন তাড়াতাড়ি ভরে যায়। ওয়াচম্যান ওই সব প্যাকেটগুলোকে আগুন জ্বালিয়ে দেয়, যাতে ওখানে পুরোটা ধোঁয়ায় ভরে যায়, আর ওই ধোঁয়া ভেন্টিলেশনের মাধ্যমে ওয়াশরুমের ভিতরে যায়। জন ওয়াশরুমে যাবার পর সিন্ধু ওই ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পুরো অফিস পরিষ্কার করা শুরু করে দেয়। জন যখন ওয়াশরুমে গিয়ে তার জামা পরিষ্কার করতে থাকে তখন ওয়াশরুমের ওই ভেন্টিলেশন দিয়ে ধোঁয়া ঢুকতে থাকে, সাথে সাথে কার্বন ডাই অক্সাইডের ওই সিলিন্ডার দিয়ে ওই ওয়াশরুমে কার্বন ডাই অক্সাইডও ঢোকে। জন তাড়াতাড়ি ওয়াশরুমের দরজা খুলে বাইরে আসার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ওরা বাইরে থেকে ওই দরজা লক করে দিয়েছিল, এই জন্য জন আর বাইরে বেরিয়ে আসতে পারেনি, আর সে ভিতরেই মারা যায়। এটা হয়ে যাওয়ার পর সব এমপ্লয়ি আবার সব জিনিস নর্মাল করে দেয়, মানে ওই বাথরুমের লক আবার ঠিক করে দেয়, আর ওই সিলিন্ডারের সাথে যে পুরনো পাইপটা লাগানো ছিল সেটাও খুলে আবার আগের জায়গায় রেখে দেয়। এত বড় পাকাপোক্ত প্ল্যান করার পরেও সবার ফোনে ওই ডাক্তারের নাম্বার থাকায় সন্দীপ এদেরকেই সন্দেহ করে, মানে এইভাবে সন্দীপ আসল ঘটনাটা বুঝে নেয়, কিন্তু সে তার হায়ার অথরিটির কাছে আসল ঘটনা বলে না। সে রিপোর্ট দেয় যে জনের দুর্ঘটনার জন্যই মৃত্যু হয়, তার মনে হয়েছিল জন তার এমপ্লয়ীদের সাথে যেটা করেছে সেটা একদম ঠিক নয়, এই জন্য সে ওদের এগেনস্টে কোনো স্টেপ নেয় না। যাই হোক, এরপর ওই ডাক্তার সন্দীপকে ফোন করে জনের ল্যাবের অ্যাড্রেসটা দেয়। সন্দীপ তাড়াতাড়ি ওই ল্যাবের অ্যাড্রেসে গিয়ে ওই ল্যাবের অনুসন্ধান করতে থাকে। এদিকে জনের পার্টনার গিবসন জনের ওই অফিসটা চালানোর জন্য ওই অফিসে আসে, আর এই মুভি এখানেই শেষ হয়ে যায়। শীঘ্রই এই মুভির সেকেন্ড পার্টও আসছে। তো মুভিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।